মানে হুট করে এই রাস্তাগুলোতে ঢুকলে মনে হয় যে সাজেকের রাস্তা দিয়ে যাইতেছি। দুই পাশে গাছ টাছের ভিতর দিয়ে পুরা পাহাড়ি একটা ফিল আছে। ওরে কি মোটরসাইকেল এটা! বিভিন্ন জায়গায় ঘুরলে মজা আছে। দেখেন কি মোটরসাইকেল দেখা যায়, সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। একটু আগে একটা ফুটেজ নিছি, এত সুন্দর হয়েছে। এই দিকটা তো নর্মাল, দেখেন এই দিকটা কালো হয়ে আছে না? ওরে ওয়াও টাইপের লাগতেছে না? না, ওনারা বাইক চালাইতেছেন, কেউই ব্লগ করতেছে না আমি ছাড়া। সবাই রাইডটারে নিজের মতো করে নিজে এনজয় করতেছে। আর আমি তো অবশ্যই করতেছি, আর আপনাদের সাথে নিয়ে করতেছি। অলওয়েজ আমি আছি আপনাদের সাথে। লাইফে হচ্ছে প্রথমবারের মতো লাল শাক রান্না করতেছি, এন্ড তারপরেই হচ্ছে রান্না হবে কলমি শাক। এন্ড কলমি শাক ফ্লোরে কেন ফালায় রাখছি এটা বলতেই পারেন। আসলে এই শাক যখন আসে তখন যে কত অবহেলায় আসে ভ্যানে, ওটা কোনো বড় সমস্যা না। আর শাক রান্না করার আগে 7 বার ধুইতে হয়। ওটারে কুটবো, ওইটা 7 বার ধুবো। এটারও 7 বার ধুয়ে তারপরেই রান্না করছি। রান্না যখন প্রায় হয়ে গেছে তখন বুঝলাম যে এই ডাটাগুলো একটু বেশি বেশি রেখে ফেলছি। আর একটু ডাটা ফেলে দিলে আর একটু ভালো হইতো। নেক্সট টাইম আরো ভালো হবে, আপনাদের দাওয়াত দিব। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে কিন্তু আমরা একটা গ্রুপ রাইডে বের হইতেছি। ও মারে মা, গেছিলাম রে। আজকে আমরা একটা গ্রুপ রাইডে বের হইতেছি, এন্ড আমাদের গ্রুপ রাইডে আজকে জয়েন হবে সম্ভবত জীবন দাদু এন্ড শুভ ভাই এন্ড নিলয় আঙ্কেল। নিলয়, আচ্ছা নিলয় কি বলবো রে, নিলয় দা জ্যাকি চ্যান। যাই হোক, এই গাজর কিন্তু হবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি এখন মোটো অটো, অ্যান্ড এইখানে আছে হচ্ছে শুভ ভাইয়া নিলয়। এখান থেকে এই দুজন অ্যাড হবে, অ্যান্ড তারপরে আমাদের জীবন দাদু যে কোন জায়গা থেকে অ্যাড হবে এই ব্যাপারটা এখনো পর্যন্ত আই এম নট শিওর। অ্যান্ড এখানে লটকনও উঠছে। এটা লটকনের সিজন, হ্যাঁ এই বৃষ্টির সময় তো লটকনের সিজন। আর আমার একটা মামা আছে নরসিংদীতে থাকে, জনি মামা, দুই মামা। এন্ড ওনাদের লটকনের বিশাল বাগান আছে। এর মধ্যেও যে একজন ব্লগার আছে না আমাদের সালাউদ্দিন ভাই, উনি সালাউদ্দিন সুমন ভাই হচ্ছে ওনাদের বাড়িতে গত বছর মেবি লটকনে ভিডিও করছিল, অ্যান্ড বেশ ভিউ হয়েছিল ওই ভিডিওটা। আচ্ছা চলেন আমরা মোটো অটোতে যাই, অ্যান্ড দেন আমরা আজকে যাব হচ্ছে কাঞ্চনের ওইদিকে, কাঞ্চন ব্রিজ যে ওইদিকে কোনো একটা কাজ আছে শুভ ভাইয়ের, মেবি কোনো একটা বাইক কিনবে বা কিছু। অ্যান্ড আমাদেরকে বললো যে চলেন ভাই একসাথে যাই ঘুরে আসি। অ্যান্ড আমরাও মোটামুটি এক কথায় রাজি। আমি তো ধরেন নাচের বুড়ি, এর মধ্যে পড়ছে ঢোলের বাড়ি, অ্যান্ড মোটামুটি তারপরে আমি ঠিক করে ফেললাম যে আজকে হবে, তাহলে আজকে হবে। অ্যান্ড দেখেন সবাই বাইক কত চাপায় রাখছে আর আমি কই রাখছি। আচ্ছা অল্প কিছুক্ষণের জন্যই তো, সমস্যা নাই। সার্জেন্ট না আসলেই হয়। 60 ফিট রোডে ইদানিং সার্জেন্ট আসে। এখানে আইসা মাঝে মধ্যে একটু হুমকি ধামকি দিয়া যায়। আগে আসতো, আবার মাঝখানে রাস্তা যখন খারাপ ছিল তখন আসতো না, যে এই খারাপ রোডে কি আবার আইসা কেস বা এগুলা করবে। তবে ইদানিং আবার আসে। রাস্তা ভালো হয়েছে না, রাস্তা ভালো হইলে ওই যে বলে না ভাত ছিটাইলে কাকের অভাব হয় না, ঠিক ওরকম রাস্তা যখন ভালো হবে তখন কত রকম সুবিধাবাদী লোকজন যে এখানে এসে হাজির হবে। আর যখন আপনি খারাপ অবস্থায় থাকবেন তখন কেউ দেখতেও আসবে না। আরে রয়্যাল এনফিল্ড। আমরা একটু অ্যাড্রেস ভুল করে ফেলছিলাম, গেছিলাম মোটো অটোতে, পরে বাইক ফেরিতে আসতে হইলো। এন্ড এখানে দুইটা এমটি পাশাপাশি দেখে মনে হলো যে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে। এই এটা কি আপনাদের এইখানের? এটা কি অফিসিয়াল? ও আচ্ছা, অফিসিয়াল একটা 9000 স্টিকার লাগান নাই? 9000-এর স্টিকার আছে কোথাও? ও আচ্ছা আচ্ছা, নতুন আসছে, মাত্রই আসছে। আচ্ছা যে ব্যাপারটা বলতে হলো ভিডিওটা অন করলাম, দেখেন এটাও অফিসিয়াল, এটাও MT-15 ভার্সন 2, এটাও MT-15 ভার্সন 2। এটার মধ্যে যা আছে এটার মধ্যে ঠিক তাই আছে, কিন্তু তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এটার কালার এক, এটার কালার আর এক। এরকম MT-15-এর মধ্যে মোট 4টা কালার আসে, এক কালো, 2 এই পেস্ট বা গ্রে, অ্যান্ড তারপরে হচ্ছে একটা আছে ব্লু, রেসিং ব্লু মনে হয় বলে, আরেকটা আছে হচ্ছে হোয়াইটটা আমি ভেতরে গিয়ে দেখাইতে পারবো, ভেতরে একটা থাকার কথা, হ্যাঁ ভার্সন 2 আছে ভেতরে। এইগুলার ভেদে নতুন দামে কিন্তু কোনো পার্থক্য নাই। নতুন যদি আপনি কিনতে যান, এটার দামও আমি যখন কিনছিলাম তখন 5,25,000 ছিল, এখন মনে হয় 35 বা 40 বা এরকম, আমি জানি না নতুন দামটা এখন কত চলে। নতুন দাম সেম 4টা কালারেরই, কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি আপনি যান, এটার দাম হলো সবচেয়ে বেশি পাবেন, এটার দাম পাবেন তার চেয়ে পরে, তারপরে পাবেন সাদা, তারপরে পাবেন নীল, বা নীল আর সাদার মধ্যে একই রকম থাকে, কিন্তু এইটার দাম সবচেয়ে বেশি, এটার দাম তারপরে। এই ব্যাপারটা যে কেন এই জিনিসটা আসলে এটা
এই জিনিসটা মানে আমি এটা বলতে পারলাম না সত্যি কথা। অ্যান্ড এই যে দুইটা কালার, অ্যান্ড আরেকটা সাদা কালারও আমি দেখছি ভিতরে। চলেন আমরা সাদা কালারটা একটু দেখি যে ভিতরে। এই যে এটাও ভার্সন 2 অ্যান্ড সবই সেম দেখেন, শুধু কালারটা আলাদা, এছাড়া সব কিছু মোটামুটি একদমই এক। 3টা কালার, আরেকটা কালার হইলেই তো 4টা কালার হয়ে যেত এখানে। হালকা করে বাইকটাকে একটু পানি মেরে নিছি, বাইক ফেরি বাইকগুলো ধুইতেছিল। আমার বাইকটা যে বেশ ময়লা ছিল, উপরে একটু পানি দিয়ে হালকা করে মুছে নিচ্ছি। আর আমরা বাইক যাচ্ছি এখান থেকে 3টা। জীবন ভাই বের হয়ে গেছে, জীবন ভাইয়ের সাথে আমাদের রাস্তায় দেখা হবে। উনি আছে হচ্ছে রেডিসনের ওইখানে যে যাত্রী ছাউনিটা আছে ওইখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন তাহলে রওনা হই, আমরা একটা গ্রুপ রাইড করি। আর ওই যে ওরা এখনো দাঁড়াই আছে। আচ্ছা দাঁড়ায় থাক, আসবে না, ধরে ফেলবে, কারণ আমরা সব ওই এক জায়গায় যাবো। অ্যান্ড রাস্তায় গিয়ে মোটামুটি সবাই সবার সাথে দেখা হবে। অ্যান্ড রাস্তাঘাট এইখানে মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে। এখন দেখা যাক সামনে কি অবস্থা। একটু বেশি দেরি হয়ে গেছে, 5:09 বাজে। 4টার দিকে বের হলে আসলে রাস্তায় একটা ফাঁকা ব্যাপার পাওয়া যায়, অ্যান্ড খুব সুন্দরভাবে রাইডটাকে এনজয় করতে করতে যাওয়া যায়। কিন্তু 4টা 4:30 পার হয়ে গেলেই তারপরে আস্তে আস্তে রাস্তার মধ্যে এরকম একটু ভিড়ভাড়টা শুরু হইতে থাকে। এই তো চলেন তারপরে আশা রাখি গ্রুপ নিয়ে যেহেতু বেরোইছি, রাইডটা এনজয় করাই যাবে। এই গাড়িটা তো সুন্দর, হোন্ডার গাড়িগুলো সুন্দর, বড় বড়। ঠিক আছে, তাহলে চলেন আমরা এবার রাইডটা সুন্দর মতো শুরু করি। মোটামুটি যেটা ভাবছিলাম যে রাস্তা অনেক ভিড় হবে, ওরকমটা ভিড়ভাড়টা নাই। অ্যান্ড ওনারা মেন রোড দিয়ে আসছে, আর আমি সাব রোড দিয়ে ওনাদের আগে বের হয়ে ওনাদের জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড তখন মনে হইলো যে ওনারা আসলে মনে হয় এই রোড দিয়ে আসবে। এই কারণে আর দাঁড়াইলাম না, কারণ দেখা যাবে আমি ওনাদের জন্য পেছনে দাঁড়ায় থাকবো, ওনারা আবার এদিক দিয়ে আমার আগেই চলে যাবে। আর জীবন ভাই দাঁড়াইছে যেহেতু রেডিসন হোটেলের অপোজিটের যেই বাস স্ট্যান্ডে, ওইখানে তো আমাদের যাওয়াই লাগবে। অ্যান্ড এখন মানে আগে একটা সময় ছিল এয়ারপোর্ট থেকে শুরু করে খিলক্ষেত পর্যন্ত এই জায়গাটা হচ্ছে সুন্দর করে বাইক রাইড করে এনজয় করা যেত। ব্যাপারটা মানে রাইডের আসলি মজা ওইখানে ছিল। আর এখন যেটা দেখতেছি এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বাইক রাইডের আসলি মজা। কারণ এই একটা রাস্তা যে রাস্তার মধ্যে রিক্সা নাই। ঢাকা শহরের মধ্যে মোটামুটি 1.2 কিলো মনে হয় আছে, বা 1.5 কিলোর মতো এই রাস্তাটা। আর এই রাস্তায় রিক্সা না চলার কারণে এই রাস্তাটা একটু শান্তিতে বাইকটা রাইড করা যায়। আর এই রোডে আসলে খুব লিমিটেড যানবাহনই চলাচল করে, ওরকম বড় কোনো বাস বা কোনো কিছু চলে না। আর সিএনজি গাড়ি, মোটরসাইকেল, সাইকেল এগুলাই চলে, এই জন্য এই রোডটা কিছুটা সেফ। আর এই যে একটা রিক্সা এখানে আছে দেখেন, কিন্তু রিক্সায় যাত্রী নাই। মানে ধরেন রিক্সা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য এই রোডটা ইউজ করে, কিন্তু কোনো যাত্রী এই রোডে আসলে রিক্সায় কোনো জায়গায় মুভ করে না। আর এই রোডে ঢোকার 2টা মুখ, মানে 2টা এন্ট্রি এমন এমন জায়গায় যেখানে হচ্ছে পুলিশের আঁকড়া। এই কারণে এই সমস্ত রোডে আসলে রিক্সা কোনোভাবেই ঢুকতে পারে না। আসলেই তো এই রোডটা কিন্তু যতটুকু সেফ, এই রোডের ঢুকাটা আবার ততটুকু একদম ওই যে ওরকম ব্যাপারটা। একটা রেসিং ট্র্যাকে ঢুকতে হলে যেমন আপনাকে অনেকগুলা পারমিশন থাকতে হবে বা ওই অভিজ্ঞতাটা থাকতে হবে, ঠিক ওরকম এই রোডে ঢোকার জন্য আপনার বাইকের পেপারস অ্যান্ড লাইসেন্স ঠিকই থাকা লাগবে। তাহলেই আপনি এই রোডে ঢুকে শান্তি মতো এরকম চালাইতে পারবেন। তবে কিছু হালকা পাতলা স্পিড ব্রেকার আছে, যদিও খুব অল্প, এগুলো একটু প্যারা দেয়। আর এগুলো না দিলেও সমস্যা। এই যে মোড়গুলা, এগুলো মোড়গুলাতে কিছু ছাপড়ি আছে, এরা এমন স্পিডে আসে। অ্যান্ড দেন এখানে ধুমুস ধামুস মরবে। এখানে হচ্ছে প্রাইম মিনিস্টারের অফিস, মানে এখানে একটা দুর্ঘটনা হওয়া মানে একটা ভিড় ভাট্টা, অনেক রকম ঝামেলাই হতে পারে। এক হচ্ছে এদিকে প্রাইম মিনিস্টারের অফিস, আর 2 হচ্ছে এই পাশে হলো এটা হলো রানওয়ে পুরান এয়ারপোর্টের। আর এটা তো বিমান বাহিনীর ব্যাপার স্যাপার, আর্মিদের ব্যাপার স্যাপার। তো এই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট হলে তো সমস্যা। ব্যাপারটা যেমন সেফ, ঠিক ওরকম এখানে আবার রাইড করে ওরকম মানে ফান, সেই না আসলেই সেই। একটা জিনিস কি, আপনি যখন বাইকটা ধুয়ে পরিষ্কার করবেন তখন না বাইকের পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়। কারণ চেনের ময়লাগুলা পড়ে যায়, বাইকের যে বিয়ারিং টিয়ারিং আছে ওইগুলোর ময়লাগুলা পড়ে যায়। অ্যান্ড বাইকটা অনেক লাইট লাগে, হালকা লাগে। অ্যান্ড পরিষ্কার বাইক চালাইতে কেন যেন মনে হয় যে ইঞ্জিনও স্মুথ পারফরমেন্স দিতেছে। আর এই বেটা করতেছে কি মেইন রোডের মধ্যে দেখেন, এই বাইকের নিচে পড়তেছিল। এই জিনিসটা আসলে কতটুকু রোড লিগ্যাল? এই যে মানুষগুলা আমি দেখি গ্রুপ ধরেও এরকম চালাইতেছে। কিছু কিছু রাস্তা আছে যেগুলো ফাঁকা, ওইখানে চালাইতেছে, ঠিক আছে। এইটা একটা রাস্তা, এটা একটা ফুল ভিআইপি রোড। দেখেন বাম পাশে পুরান এয়ারপোর্ট, ডান পাশে প্রাইম মিনিস্টার কার্যালয় পার হয়ে এখানে হচ্ছে মানে বিমান বাহিনীর ব্যাপার স্যাপার, ফ্যালকন হল বা ফ্যালকন টাওয়ার, এই সমস্ত ব্যাপার স্যাপার। আর এখানে যদি এরকম স্কেটিং করে, এই যে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ওরা কিছু বলেও না। মানে এটা না তো করতে হবে, একটা অ্যাক্সিডেন্ট হলে এটার দায়ভারটা কে নিবে? আমার এই ফোন দেয় কেউ, নিশ্চয়ই জীবন ভাই পৌঁছায় যায় মনে হয় ফোন দিতেছে। আমি একটু বামে চেপে হালকা করে ফোনটা চেক করি। আরে ফোন তো থেমে গেছে কিনা। হ্যাঁ, জীবন ভাই ফোন দিছে। আচ্ছা, জীবন ভাই ফোনটা এখন না ধরি, কারণ ওনার ফোনটা ধরে আমি যতটুকু সময় নষ্ট করব অতটুকু সময় নষ্ট হবে। তার চেয়ে
আমি এই টাইমটা আগায় গেলেই ওনাকে ধরে ফেলতে পারবো। এই গাড়িটার পেছনে লেখা তুষার অ্যান্ড বড় করে লেখা 32। এটা দিয়ে কি বুঝাইছে আসলে? আমার যেটা মনে হইতেছে গাড়ির মালিকের নাম তুষার অ্যান্ড ওনার বয়স কি 32, নাকি এটা ওনার 32 নম্বর গাড়ি? কি হইতে পারে? আচ্ছা হবে আমার আইডিয়া নাই। তুষার সাহেব যদি ভিডিওটা দেখেন জানায়েন তো ভাই 32 দিয়ে আপনি কি বুঝাইছেন। এই দেখছেন রাস্তাঘাট কত ফাঁকা আজকে, ভালো লাগতেছে না? সে লাগতেছে। আমি যতদিন ধরে ঢাকায় থাকি, আমি তো বলতে গেলে খুব ছোটোবেলা থেকে, আমার বোঝ যখন থেকে হয়েছে, বোঝ হওয়ার পর থেকে আমি ঢাকায় থাকি। এই মহাখালী এরিয়াটা, বনানী আর মহাখালী, সবসময় আমি দেখছি খুব ভিড় ভাট্টার একটা ব্যাপার থাকে। যে জায়গার নাম মহাখালী, মানে খালিও না কিন্তু একদম মহা সর্বোচ্চ লেভেলের খালি, ওই জায়গাটাই সবচেয়ে বেশি ভিড় ভাট্টা। জিনিসটা চিন্তা করছেন? তবে আমি যতটুকু জানি এই মহাখালীর নামটা মা কালী থেকে মনে হয় মহাখালী হয়েছে। মহাখালী, মহাখালী, আচ্ছা হবে এরকম। কারণ মহাখালীর ভেতরে নাকি একটা মন্দির আছে, এখন কিনা আমি জানি না, ছিল বা আছে, ওইটা মা কালী মন্দির বা এরকম কিছু, আমি এরকম শুনছিলাম, আমি ব্যাপারটা জানি না। আপনারা যদি এটার ইতিহাস জানেন প্লিজ একটু শেয়ার দিয়েন, মানে কমেন্টে একটু জানায়েন, তাহলে আমরা একটু জানতে পারবো যে আসলে মহাখালী, এই নামটা মহাখালী কেন হয়েছে। মানে একটা জিনিস আমি খেয়াল করলাম, রাস্তায় না অনেক পুলিশ অ্যান্ড সার্জেন্ট, মানে গাড়ি ঘোড়া ধরার জন্য একদম শিকারি চক্ষু দাঁড়ায় আছে। আপনি একটু যদি বাম দিকে খেয়াল করেন তাহলেই দেখবেন আমি সিএনজির পেছনে পেছনে যাই, আমাকে যে কোনো সময় ডাক দিতেও পারে। আর এই যে দাঁড়ায় আছে দেখেন স্টুডেন্ট, অ্যান্ড এই যে একটা গাড়ি তো অলরেডি ধৈরা কেসও করতেছে। এরকম আমি সবগুলা জায়গাতেই দেখলাম, প্রায় বেশিরভাগ পয়েন্টে একদম একটা সার্জেন্ট আর একটা কনস্টেবল না, কিন্তু আরও বেশি, মানে মোটামুটি একটু জোর দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কেন আমি জানি না। লাইসেন্স টাইসেন্স চেক অ্যান্ড এরকম ঘটনা হইতেছে। নিলয় ভাই বললো ওনাকে একদিন আগে ধরছে, অ্যান্ড ধরে হচ্ছে লাইসেন্সটা দেখে দেন ছেড়ে দিচ্ছে। আপনাদের মানে যাদের লাইসেন্স নাই বা বাইকের পেপার ফেইল আছে বা করেন নাই, খুব সাবধান। কারণ গত পরশুদিন রাতে এরকম প্রাইম মিনিস্টার অফিসের সামনে সিগন্যালে দাঁড়াইছি, ঢুকবো হচ্ছে লিঙ্ক রোডে, আমি দাঁড়ায় গেছি আগেই, পুলিশ এসে আমাকে একটু সামনে ডাক দিচ্ছে, যার সামনে যায় দাঁড়াইতে বলছে। যখন দাঁড়াইলাম সামনে যায় ওনাকে পার হয়ে, আমি লুকিং গ্লাসে দেখলাম উনি ভালো মতো ঘুরে আমার নাম্বার দেখতেছে যে আমার কি আসলে নাম্বার আছে নাকি নাই, না থাকলে ওই দিন কট খেয়ে যেতাম। এই হলো অবস্থা। এই নতুন মডেলের হ্যারিয়ার, এই হ্যারিয়ারটা আসলে ভালোই করছে। এটার মধ্যে কি 4টা সাইলেন্সার যে দিচ্ছে, এটা কি ফাংশনাল? মেবি নো, মনে হয় দুই পাশে 2টা ফাংশনাল, অ্যান্ড এক্সট্রা কভার লাগাইছে 2টা করে। ভাই এই কভারগুলো যে মানুষ কেন লাগায়, মানে এই গাড়িটার দাম বেশ কোটি টাকার কাছাকাছি। একটা মানুষই কোটি টাকার কাছাকাছি একটা গাড়ি কিনে এরকম নন ফাংশনাল সাইলেন্সারগুলো কেন লাগায়? ভাই আবার এমন হইতে পারে যে এটা 4টেই ফাংশনাল, আমি না যাই না কথা বলতেছি, এরকম হইতেই পারে। তবে রিসেন্ট আমি এই সেম মডেলের হ্যারিয়ারের একটা ভিডিও করব খুব তাড়াতাড়ি, সপ্তাহখানেকের মধ্যেই আশা রাখি, অ্যান্ড তখন আপনাদেরকে আর একটু রাইট ইনফরমেশন দিতে পারবো। কারণ আমার এক বন্ধু একটা কিনে ফেলছে এগুলা, অ্যান্ড ওই দিন আমাদের চালাইতে বলছিল, বাট অন্ধকার ছিল, এই জন্য আমি আপনাদের রেখে চালাই নাই। আমি চাইতেছি যে একবারে আপনাদের নিয়েই চালাবো, অ্যান্ড আপনাদের সহ এক্সপিরিয়েন্সটা নিব, যে ফার্স্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা কীরকম হ্যারিয়ারের। এই চলেন, আমরা কথা বলতে বলতে স্লো হয়ে গেছি, অ্যান্ড গ্রুপ রাইডে বের হয়ে আমি গ্রুপ হারায় ফেলছি। কোনো ব্যাপার না, আমরা সামনে থেকে আবার ফুল গ্রুপ একসাথে হয়ে এই 300 ফিটটা গ্রুপ রাইড করবো। আর আমরা যেই এলাকাটায় আজকে যাব ওটা হচ্ছে পূর্বাচল ব্লু লেক বলে যে এরিয়াটা, মানে ফুল 300 ফিট পার হয়ে তারপরে হচ্ছে বাম দিকে বাণিজ্য মেলার যে ইটা হয়েছে, নতুন ভ্যানুটা হয়েছে, ওই এরিয়াটাতে যাব আজকে আমরা। লাস্ট কয়েকদিন আমি এই রোডগুলোতে চলাফেরা বেশি করতেছি, আর আমার গিয়ার এখনও 5 নাম্বারই আছে। আমি দেখলাম যে MT-15 5 নাম্বার গিয়ারের উপরে না খুব একটা তোলা লাগে না ঢাকার শহরে, খুব কম সময়েই 6 নাম্বার গিয়ারে উঠানো যায়। কারণ একটু পরপর ব্রেক করতে হয়, তো 6 নাম্বার গিয়ারটা আসলে অতীত না, এটা মনে হয় যে কীরকম, এটা তুললেই আবার নামায় ফেলতে হইতেছে। ওর চেয়ে মনে হয় 5 নাম্বার বা 4 নাম্বার গিয়ারে আসলে সুন্দর, বিশেষ করে 5 নাম্বারটাই সুন্দর। 5 আর 4-এর মধ্যেই ঢাকায় আসলে গিয়ার সবচেয়ে বেশি আপ ডাউন হয়। আর 6 নাম্বার গিয়ার ঢাকার বাইরে গেলে লাগে, কারণ তখন এত ব্রেক করতে হয় না, অ্যান্ড ব্রেক করলেও জাস্ট একটু স্লো করতে হয়। আর ঢাকায় তো ব্রেক মানে এমন ব্রেক দেখা যায় 2-3 এরকম গিয়ারেও নামায় ফেলতে হয়। কারণ ওই যে বাস স্ট্যান্ড, ঠিকঠাক মতো বাস তো নিয়ম মেনে থামে না, দেখা যায় মাঝখানেই থামায় ফেলছে, পুরা রাস্তা আটকে গেছে, আপনার পুরা ব্রেক করে থামে যেতে হইতেছে। মানে 5 নাম্বার গিয়ারটাই আসলে বেস্ট আমার কাছে মনে হয়। এই ওনারা আমার আগে এসে পড়ছে, আরে আর কোয়েন না, আমি তো একজন না খাড়ায় রইছিলাম, আমি ভিতরে দিয়ে আইছি না, আইসা ওই টুপির মাথা দিয়ে আইছি। আমি খাড়ায় আরো আপনাদের জন্য ওয়েট করতেছি যে আপনারা আইলে পরে যাম।
আমি বুঝছি, পরে এই জন্য মেয়া পড়ছি। বাবা রে বাবা, আরে সর্বনাশ। সেই সেই হ্যাঁ, পিলেন পিলেন। হ্যাঁ, ময়লা ময়লা, নোংরা গেঞ্জি আর নতুন গেঞ্জি। চলেন চলেন আগাই। আমার অবস্থাটা আজকে হচ্ছে ওই খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো। আমি একটা গল্লি দিয়ে আগে বের হয়ে গেছি ওনাদের চেয়ে, মানে ওনারা ঘুরে বের হবে, আমি মাঝখান দিয়ে আগে বের হয়ে গেছি। অ্যান্ড বের হয়ে ওনাদের জন্য ওয়েট করতেছিলাম, ওই যে খরগোশ যেমন কচ্ছপের জন্য ওয়েট করতেছিল। অ্যান্ড কচ্ছপ কিন্তু চিকনে আগায় গেছে খরগোশ যখন ঘুমায় গেছে। অ্যান্ড ওনারা আসলে আবার অন্য আরেকটা রাস্তা দিয়ে আসছে। অ্যান্ড আমি যে টাইমটা ওয়েট করছি ওই টাইমে ওনারা অলরেডি বের হয়ে গেছে। অ্যান্ড আমাকেও ফোন টোন দেয় নাই, আমিও ফোন টোন দিই নাই, এই কারণে এই ঝামেলাটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, সব কিছুর পরে আমরা আবার একসাথে হয়ে গেছি। অ্যান্ড সব কিছুর পরে ফুল 300 ফিট রোডটা আমরা একসাথেই রাইড করব। তবে 300 ফিট এখন তো আসলে চেকপোস্টের জন্য ওইরকম রাইড করা যায় না, মানে রিল্যাক্সলি রাস্তা যতটুকু স্পিড নিতে পারবে অতটুকু স্পিডে যাওয়া যায় না। 80-র নিচে থাকতে হয়। বাইকের জন্য তো মনে হয় আর একটু কম কিনা কে জানে, 80 থাকলেও আবার ঝামেলা বাজায় দিতে পারে। এই কারণে একটু সেফলি দেখা যায় আমি 60 বা 60-এর নিচেই রাখি বেশিরভাগ সময় চেকপোস্ট যে জায়গাগুলো থাকে। এক এক সময় এক এক জায়গায় চেকপোস্ট বসে, এই জন্য আসলে বোঝাও মুশকিল যে কোন দিন কোন জায়গায় বসবে and কোন দিন কোন জায়গাটা আপনাকে বুঝা চালাইতে হবে। পুরো রাস্তায় সাবধানে চালাইতে হয়, এটা ভালো। ওই যে মাঝে মধ্যে ইদানিং আর্মির টহল, আর্মির চেকপোস্ট বসে, তো এই জন্য আসলে সবাই সাবধান হয়ে গেছে। রাত 12টার সময় মানুষ এখন বের হইলে হেলমেটটা নিয়ে বের হয়, কারণ আর্মি আবার কিন্তু একটু অপমান করার চেষ্টা করে রাতে যদি আপনাকে হেলমেট ছাড়া পায়। ওরা বড় বড় লাঠি রাখে। তবে আমি কখনো হেলমেট ছাড়া বাইক চালাই না, কারণ ফেস টেস একদম নষ্ট হয়ে যায়, চোখের অনেক ক্ষতি হয়। এই জন্য আমার এই ঝামেলা কখনোই হয় নাই। আজকে বেশ সুন্দর রোদ অ্যান্ড সুন্দর আকাশ, ভালো লাগতেছে। সবকিছু মিলা দেখেন না কি লাইট, ভাইরে ভাই, খালি চোখে পুরা মনে হইতেছে যে এক্সপোজার বাড়ায় রাখা হয়েছে, কালার কন্ট্রাস্ট বাড়ায় রাখা হয়েছে, এরকম লাগতেছে, সুপার লাগতেছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে, এই যে গাড়িটার পেছনে দেখেন গামছা একটা। গামছাটা কেন জানেন? ওর বাম্পারটা কেউ গুতা দিয়ে ফালায় দিছে, অ্যান্ড ওই বাম্পারটা ঝুলে গেছে যখন, ওইটারে বাইধা ভেতরে গামছাটা গিট্টু মেরে রাইখা দিছে, মানে যাতে বাম্পারটা আবার খুলে পড়ে না যায়। এই একটা বিশাল ঝামেলা রে ভাই। আসলে এই বাম্পারগুলা বাংলাদেশ ছাড়া কি আর কোনো দেশে বাম্পার লাগায় কি না? বাংলাদেশে একবার আইন হয়েছিল যে বাম্পারগুলো যাতে না লাগায়, কারণ এক সার্জেন্টের পা এরকম বাম্পারে বাইঝা একটা হজবরল অবস্থা হয়ে গেছিল। অ্যান্ড এখন আবার সবাই বাম্পার টাম্পার লাগানো শুরু করে দিচ্ছে। বাম্পার ছাড়া আসলে চালানো সম্ভব না, যে হারে বাংলাদেশে এখন রোডের মধ্যে রিক্সা আর অটো রিক্সা, বাম্পার ছাড়া আপনি কেমনে চলবেন বলেন? আইসা তো গুতা দিয়ে আপনার মেইন যে বাম্পারটা, এটা অবশ্য বাম্পার না, কিন্তু এটা বাম্পার গার্ড, মানে মেইন বাম্পারটা তো রিক্সা এসে গুতা দেওয়া দিবে ধ্বংস কইরা। এ হলো একটা ঝামেলা। সিএনজি এসেও গুতা দিয়ে দিবে ধ্বংস কইরা, সাইকেল এসেও গুতা দেয়, কি করবেন বলেন? এই কারণে বাম্পারের জন্য দেখেন অলমোস্ট বাংলাদেশে 99% গাড়িতে হচ্ছে এরকম বাম্পার রোড লাগানো। শুধুমাত্র যদি গুলশান বল নিতে যান তাহলে কিছু দামি গাড়ি দেখবেন যেগুলোর মধ্যে বাম্পার রোড লাগানো নাই। এখানেও পাবেন, যেমন এই যে সামনে আমার দুইটা যে গাড়ি, দুইটাতেই বাম্পার রোড লাগানো। কিন্তু ওই যে একটা গাড়ি আছে ডিসকভারি, মেবি নাম, সম্ভবত এটা ডিসকভারি তো নাকি, এই যে সামনে যেটা দেখতেছি কালো, এটাতে আবার বাম্পার নাই। এই এভারেস্ট, এটা টাইটানিয়াম এভারেস্ট, এটা ফোর্ডের একটা গাড়ি, এভারেস্ট টাইটানিয়াম ফোর্ড। মানে এটা এত উঁচা, এটার মধ্যে কে আইসা গুতা দিব বলেন? রিক্সা আইসা গুতা দিলে নিচ দিয়ে চাক্কা ঢুকা যাবো। সাসপেনশন যে সুন্দরভাবে সেট আপ, পুরা চিল ভাই, এই গাড়িটা পুরা চিল। চলেন তো একটু সাইডে গিয়ে দেখি। মোটামুটি কিন্তু বেশ বড় সড়ো, বেশ উঁচু, টাইটানিয়াম, পুরা টাইটানিয়ামই। ব্ল্যাক কালার তো আরও সেই লাগতেছে। অন্যান্য গাড়ি এটার সামনে না খুব বেশি বাচ্চা বাচ্চা লাগতেছে। দেখেন এটার সাইজ, আর ওই যে সামনে এটার সাইজ প্রো বক্সটারে এটার সামনে বাচ্চা লাগতেছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, ভিডিও করতেছে একজন আরেকজনের। আর আমি মোটামুটি 80 আপ চালাইতেছি, বাট ঝামেলা নাই, কারণ হচ্ছে আমি একটা গাড়ির পেছনে লুকায় আছি। কোনো কারণে যদি স্পিড গানও আসে, আমি স্পিড গানের মধ্যে পড়বো বলে মনে হচ্ছে না। বাট সামনে একটা চেকপোস্ট আছে, আমাকে সাবধান হয়ে যেতে হবে। আর আমার সঙ্গী সাথীও পেছনে, এই কারণে বেটার আমি বামে যায় স্লো হয়ে যাই। অ্যান্ড গ্রেস এটা কি টান দিচ্ছে রে ভাই, সামনে যায় উপরে। এই যে এরাই তো চেকপোস্টের মধ্যে ধাম্মাস দিয়া পড়ে। এই সামনে চেকপোস্ট আজকে বসছে,
চেকপোস্ট, হ্যাঁ আস্তে আস্তে যাওয়া লাগবে মাম্মারা, কারণ 300 ফিট রোডে আজকে চেকপোস্ট। অ্যান্ড গ্রেসটা যে জোরে গেছে, গ্রেসটা তো ধরা খাওয়ার কথা, বুদ্ধি করে মনে হয় এখানে আইসা দেন স্লো হয়ে গেছে। এই যে দেখেন চেকপোস্ট, সেই না, এই গাড়ি অলরেডি একটা ধরছে। আর এই জিনিসগুলো রিস্কি ভাই, ওরা যখন চলে যায় তখন এইগুলা মাঝখানে মাঝখানে থাইকেই যায়। আর এগুলা মাঝখানে থাকলে সমস্যাটা কি জানেন, সমস্যা হলে অনেক গাড়ি এসে এগুলাতে বাড়ি খায়। আচ্ছা, আজকের রাইডে কিন্তু আমাদের সাথে একটা 110 সিসি বাইকও আছে, যেটা অর্ণব ভাই চালাচ্ছে। এটা হলো মেট্রো প্লাস। অ্যান্ড আমাদের সাথে একটা আছে হর্নেট 2.2, যেটা হচ্ছে 184 সিসি। অ্যান্ড আরেকটা আছে হচ্ছে জীবন ভাইয়ের CBR 150, অ্যান্ড আমারটাও 150। অ্যান্ড এইটা হচ্ছে 110। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যে চালাইতেছি, রাইড করতেছি, কোনোভাবেই কি 110 নিয়ে উনি পেছনে আছে বা কোনো কিছু না। কারণ কি, বাংলাদেশের মধ্যে আমরা যেভাবে বাইক চালাই বা যতটুকু স্পিড তুলি, যেভাবে ব্রেক করি, প্রত্যেকটা বাইক নিয়েই ওই কাজ করা সম্ভব। অনেকে বলে না যে 110 বা 125 নিয়ে কি ট্যুরে যেতে পারবো কিনা। সম্ভব তো, এই যে ভাই আমাদের সাথে চলতেছে না, এভাবে অবশ্যই সম্ভব। তবে ওই গ্রুপের মধ্যে যদি কিছু পাগল থাকে, ধরেন একদম স্পোর্টস বাইক নিয়ে মানে 120-30-এর নিচে নামেই না, ওরকম গ্রুপের সাথে ভাই আসলে আমি তো এই MT-15 নিয়ে ওরকম গ্রুপের সাথে যাব না। আর আপনারা 125 কেন, 150 কেন, আপনারা 350 নিয়ে ওরকম গ্রুপের সাথে যান না। কারণ ওরকম গ্রুপের সাথে রাইডের চিলের চেয়ে বেশি মানে আপনার জীবন হারানোর ভয় থাকবে। আর এরা তো সুন্দর আলাপ আলোচনা করতে করতে ভিডিও বাইক চালাইতেছে। আসলে আমার কাছে বাইক চালানো মানে ভিডিও করা, তো আমি বাইক চালানোর বলতেছি ভিডিও করতেছে না, ওনারা বাইক চালাইতেছেন, কেউই ব্লগ করতেছে না আমি ছাড়া। সবাই রাইডটারে নিজের মতো করে নিজে এনজয় করতেছে। আর আমি তো অবশ্যই করতেছি, আর আপনাদের সাথে নিয়ে করতেছি। অলওয়েজ আমি আছি আপনাদের সাথে। আরেকটা গাড়ি দেখেন, এটা হচ্ছে অডির একটা গাড়ি, আর এটা হলো Q7। এই গাড়িটার সামনে বাইকগুলারে কত ছোট লাগতেছে। আর এই গাড়ির পেছনে পেছনে গেলে আমার একটু বাতাসটা কম লাগতেছে। দাঁড়ান, সাইডে এখানে থাকি, এখানে থাকলে হয়তো ওর সাথে আমি বাতাস খেতে, এখানে থাকলে না, আরে গাড়ির সাথে পারা যায় না, মোটরসাইকেলের সাথে পারা যায় এগুলা। আর এই যে অ্যাক্সিডেন্ট হয়ে দেখেন কার যেন ম্যাট ট্যাট খুলে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই গাড়িটারও দেখেন বাম্পারে কোনো এক্সট্রা গার্ড লাগায় নাই। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ এরকম বড় গাড়িগুলো আসলে ওরকম রাস্তায় চলে যেখানে গোতা খাওয়ার সম্ভাবনা কম। আর আরেকটা জিনিস দেখছি, এরকম বড় বড় গাড়ি, দামি গাড়িগুলা যে কোনো চিপা রাস্তায় গেলেও রিক্সা বা অন্যান্য যারা থাকে, সাইকেল বলেন, CNG বলেন, কেউ এগুলার একটু কাছে ওইভাবে আসতে চায় না। বাট তারপরেও বাম্পার গার্ড না লাগাইলে যেটা হয়, যেমন এটার বাম্পারের মধ্যে টুকিটাকি কিছু দাগ দেখা যাইতেছে, এই কোনাতেই দাগ আছে। মানে এই গাড়ির মধ্যেও আইসা মানুষ লাগায়, এই কোটি কোটি টাকা দামের গাড়ির মধ্যেও মানুষ আইসা গুতা দেয়। তাহলে অবস্থাটা চিন্তা করেন, মানে এই দেশে কেউই সেফ না, ওই বাম্পার লাগাই বাঁচতে হবে। এক হলো অন্যায় হবে, অন্যায় থেকে বাঁচার জন্য আপনাকে খরচ করতে হবে। অন্যায় থেকে বাঁচা মানে অন্যায় প্রতিরোধ না করে অন্যায়কেও প্রশ্রয় দেওয়া হবে। আবার অন্যায় থেকে বাঁচার জন্য যে জিনিসটা লাগাবেন সেটাও অন্যায়, বাট ওটা মোটামুটি লিগ্যালের মতো তখন কাজ করবে। এরকম হয়েছে দেশের অবস্থা। আর এই ভাইরা কি শুরু করছে, এক বাইকের সাথে আরেক বাইককে বাঁধছে, আর পেছনের লোকটা জীবন ভাইয়ের মতো দেখতে। আর এইভাবে কি আসলে সম্ভব, একটা বাইক দিয়ে আরেক বাইক এইভাবে টাইনা নেওয়া দড়ি দিয়ে? আসলেই সম্ভব। এই ওনারা তো সুন্দর টানতেছে, বাহ, একটা ভালো জিনিস দেখলাম। বাইক দিয়ে বাইক এভাবেও টানা যায়, কিন্তু সামনের চাকার সাথে বাঁধছে, তো হুট করে যদি সাইড হয়ে টান দেয় তাহলে পেছনের বাইকটা পড়ে যাবে। এই কি হলো, আপনারাও দেখি থাইমা গেছেন? আচ্ছা, আপনারা হিরোর ইয়ামাহা টানতেছে? আচ্ছা আচ্ছা। এই রাস্তাগুলো আমার অনেক বেশি প্রিয়, আমার অনেক অনেক স্মৃতিও আছে এই রাস্তার সাথে। মানে প্রচুর আসছি তো। অ্যান্ড গাছগুলো যখন আরো বড় থাকে তখন আরো ভালো লাগে। একটু সামনে গেলেই দেখতে পারবেন। এটা কি, কোন দিক যাইবো আসলে? আচ্ছা, চাপাইছে। এই জায়গাটার গাছগুলা কেটে ফেলছে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। বাট এই জায়গায় রাস্তাটা আমার দিনে রাতে দুই টাইমই প্রিয়। কেন দেখেন, দিনে ওই যে সামনে যখন আমরা এই জায়গাটায় ঢুকবো তখন দেখতে পারবেন, মানে হুট করে এই রাস্তাগুলোতে ঢুকলে মনে হয় যে সাজেকের রাস্তা দিয়ে যেতেছি। দুই পাশে গাছ টাছের ভিতর দিয়ে পুরা পাহাড়ি একটা ফিল আছে। অ্যান্ড রাতে গেলে তো আরও সুপার। এখানে লাইটের আলো যতটুকু জায়গায় পড়ে অতটুকু জায়গা দেখলে মনে হয় যে জঙ্গল থেকে জঙ্গলের ভিতরে ঢুকে যেতেছে। এই জন্য আমার এই রাস্তাগুলো খুবই ভালো লাগে। সামনের ওটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, আর পেছনে যেটা জয়বাংলা চত্বর আগে নাম ছিল, ওইখান থেকে আসছি আমরা। আপনারা যদি আসতে চান আসতে পারেন। এটা এখন মাস্টার বাড়ি চত্বর হয়ে গেছে এই চত্বরটার নাম। আচ্ছা, এই অবস্থা। ঠিক আছে, চলেন আমরা একটু ঘুরে ঘুরে যাইতেছি আজকে, কারণ মেন রোড দিয়ে গেলে তো ফুস করে চলেই গেলাম।
একটু ভেতরে দিয়ে গেলে একটা একটা থাকে, একটা ভাইব থাকে আর কি ব্যাপারটার মধ্যে। এই একটা মা কুকুর আসছে, সাথে একটা ছোট্ট কুকুরও নিয়ে আসছে, কুকুর রেখা হইতেছে। এখানে একটা মজার ব্যাপার আছে, আমাদের গ্রুপের সবাই আমরা চিনি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। আপনারা কি চিনি খাওয়া বাদ দিচ্ছেন? ধন্যবাদ রানা ভাইকে। আমি গতকালকে থেকে চিনি খাওয়া টোটালি একেবারে জীবন থেকে বাদ দিয়ে দিছি, ইনশাল্লাহ আর খাবো না। জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছে? একটু খারাপ লাগছে, কালকে থেকে খারাপ লাগছে, কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত মিনিমাম 10 কাপ আমি রং চা খাইছি, কিন্তু চিনি খাই নাই। প্রথমে একটু খারাপ লাগবে, কিন্তু পরে কিন্তু একটু স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কালকে আসছে তাই প্রথমে খারাপ লাগবে, তুই একটা ইয়ে করতেছে। আর জীবন থেকে চিনি বাদ, প্রথমেই তো জীবন থেকে চিনি বাদ। যদি চিনি মিষ্টি তো থাকে, ওই মিষ্টি আমি খাবো না, আমি ন্যাচারাল জিনিস খাবো। ভাই চিনি ছাড়া মিষ্টি খাই ভাই। এখন বর্তমানে পাওয়া যায়। আসলে চিনি যদি ছাড়েন, পরবর্তীতে যে আমি শুধু লিকার খাই, আর ওটা গলা যে লাগে মনে হয় যে জর্দা খাইতেছি, সেই চিনি গাছ। ওরে কি মোটরসাইকেল এটা! হ্যাঁ, চা খাবো একটা, খালি চা, মানে খালি লিকার ভাইয়া, খালি লিকার, আর কিছু না। এটাও চিনি ছাড়া। বিভিন্ন জায়গায় ঘুরলে মজা আছে, দেখেন কি মোটরসাইকেল দেখা যায়, সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। একটু আগে একটা ফুটেজ নিছি, এত সুন্দর হয়েছে। আরো কিছু ফুটেজ নিবো ইনশাল্লাহ, এখানে সিনেমেটিক শর্ট নিয়ে যাবো আজকে এখান থেকে। চাটা খাই আমরা, ভাই ওই যে ফোনে কথা বলতেছে, কাজ হয়তো সামনেই সারবে, দেন ফ্রি হয়ে যাবে। এই চিনি ছাড়া চা মাংস খায় এখন, এই কথা দেখেন না। এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, এই দুই পাশে আরো, এদিকে আর নাই, এদিকে আরো দুইটা রেস্টুরেন্ট বাইরে খোলা আছে। এটাও বেশ সুন্দর ছিল, বাট ফুললি ক্লোজ। এন্ড যদি এটার একটা সিনেমেটিক শট নেওয়া হয়, দেখেন মানে একদম দেখলে মনে হয় না পুরো ভূতের বাড়ি টাইপের একটা ফিল দিয়ে দিলাম কিন্তু এটারে। দেখেন এবার আমরা কই আসছি, ওই যে একটা বাইক এখনো নামতেছে মাত্রই। এই দিক দিয়ে আমরা উপরে থেকে এখানে নিচে নেমে আসছি। অনেকদিন পর হচ্ছে এখানে আমরা আসলাম। এখানে আমি মনে হয় লাস্ট 1 বছর আগে একবার আসছিলাম, এসে ছবি টবি তুলে গেছিলাম। আর আজকে এখানে বেশি সুন্দর লাগতেছে কোন জিনিসটা জানেন? দেখাই। এই দিকটা তো নর্মাল, দেখেন এদিকটা কালো হয়ে আছে না, ওরে ওয়াও টাইপের লাগতেছে না? এখানে আসলে চাইলে, আরে বাইকগুলো ভালো লাগতেছে, চাইলে এখানে নৌকা দিয়েও ঘোরা যায়। এই যে অনেক নৌকা আছে। এটা হলো পূর্বাচল ব্লু লেক। এখানে আপনারাও আসতে পারেন, পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে এখানে ঘুরতে পারেন। জায়গাটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড অনেকেই আসে, অনেকে চিনে না, অনেকে জানে না। এই পার্টটা সম্পর্কে অনেকেই জানে না। ওই সাইডে অনেকেই আসে, বাট এই পার্টটা অনেকেই জানে না এই পার্ট সম্পর্কে। ওইদিকে কিছু রেস্টুরেন্ট আছে, ওইদিকে দেখেন লোকজন আছে, কিন্তু এইদিকে কোনো লোকজন নাই, আমরাই শুধু। সুন্দর একটা জায়গাতে আমরা একদম সন্ধ্যা পর্যন্তই ছিলাম। সময় হচ্ছে 7:03, বাকি 6:57। এবার আমাদের বের হয়ে যাওয়ার পালা, কারণ অন্ধকার হয়ে গেলে আবার এই জায়গাটার মধ্যে ওরকম দেখার কিছুই থাকবে না। বেশ অন্ধকার হয়ে যাবে, বের হওয়া রিস্ক একটা ব্যাপার মনে হইতেছে। চলেন তাহলে আমরা এবার বাইকে উঠি, এদিক থেকে বের হয়ে উপরে উঠি আগে, কারণ উপরে ওঠার রাস্তাটা সুন্দর। রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি, নামার সময় তো শেয়ার করতে পারি নাই, উঠার সময় শেয়ার করি। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবার পিছনেই যাই, তাহলে বাইকগুলা দেখা যাবে এখান থেকে সুন্দর। এখান দিয়েই আমরা নেমেছিলাম। পুরা ওয়াওনা জায়গাটা ভাল লাগছে। পূর্বাচল ব্লু লেক, আপনারাও চাইলে আসতে পারেন। এতটুকু জায়গা রঙই চলে যায়। এখানে মনে হয় ব্লু একটা কি রেস্টুরেন্টও আছে, দেখি নামটা যদি আপনাদের বলতে পারি। এটা গুগলে সার্চ করলেই পাওয়া যায়, লোকেশন শো করে। পূর্বাচল ব্লু লেক দিয়ে সার্চ করলে এই জায়গাটার লোকেশন শো করে। আর আমরা একটু ভেতরে গেছিলাম, বাইরের দিকে। এখানে আরও কিছু রেস্টুরেন্ট এখনো পর্যন্ত চালু আছে। এগুলো একসময় অনেক জমজমাট ছিল এই রেস্টুরেন্টগুলো, বাট এখন আর আগের মতো জমজমাট ভাবটা নাই। ইদানিং লোকজন এখানে কম আসে, আর লোকজন যেখানে কম আসবে ওইখানে টাটকা খাবার একটু কম পাওয়া যাবে, এটাই একদম নর্মাল একটা ব্যাপার। যাই হোক, যেহেতু ফেরত চলে যাইতেছি, সুন্দর আকাশ অ্যান্ড সুন্দর আবহাওয়া থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। খুব চিল একটা রাইড ছিল, খুব বেশি ভালো লাগছে। যদি আজকের ভিডিওটা আপনাদেরও ভালো লাগে, একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.